ইতিহাসের শিক্ষার্থীদের আজকের এই বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, কখনো ভেবেছেন কিভাবে একটা ছোট্ট অখ্যাত যাযাবর গোষ্ঠী ওরহান গাজীর দুর্দান্ত সব কৌশলে একদম দুনিয়া কাঁপানো বিশ্বশক্তিতে পরিণত হল? আজ আমরা সেটাই দেখব। শুরুতেই চলুন চতুর্দশ শতাব্দীর বিখ্যাত স্কলার ইবনে বতুতার একটা সরাসরি পর্যবেক্ষণের দিকে তাকাই। তিনি ওরহান গাজীকে বর্ণনা করেছিলেন তুর্কমেন রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্পদে সবচেয়ে সমৃদ্ধ হিসেবে। এই একটা উক্তি থেকেই কিন্তু ইতিহাসে ওরহানের বিশাল প্রভাবের ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়, তাই না? এই পুরো সময়টাকে একদম নিখুঁতভাবে বোঝার জন্য আমরা এই সিলেবাসটা ধরে ওরহানের সাম্রাজ্য গড়ার ৫টা মূল স্তম্ভ বিশ্লেষণ করব। চলুন সরাসরি আমাদের প্রথম স্তম্ভে ঢুকে পড়ি এবং দেখি কিভাবে আনাতোলিয়ায় শুরুর দিককার অটোম্যান শক্তির সামরিক ভিত্তিটা আসলে তৈরি হয়েছিল। এখন এই টাইমলাইনটার দিকে একটু ভালো করে খেয়াল করুন। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ১৩২১ থেকে শুরু করে তিনি একটার পর একটা বাইজেন্টাইন দুর্গ এমন সুকৌশলে দখল করলেন যে উপকূলীয় অঞ্চলগুলো থেকে তাদের পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলেন। এখানে সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? ইসলামিক রীতি অনুযায়ী অমুসলিম অঞ্চল বা দারুল হার্ব জয় করাটা সহজ হলেও মুসলিম অধ্যুষিত কারেসি দখল করার জন্য ওরহানকে একটা ভিন্ন কৌশল নিতে হয়েছিল। তাদের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের মাঝে তিনি নিজেকে একজন শান্তি স্থাপক হিসেবে প্রেজেন্ট করলেন, আর এভাবেই চমৎকার এক চালে বিশাল অঞ্চল তার হাতের মুঠোয় চলে এলো। ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় স্তম্ভে যাব। সত্যি বলতে এখানেই ওরহান অটোম্যান যুদ্ধ কৌশলে একদম যুগান্তকারী একটা বিপ্লব ঘটিয়েছিলেন। এই স্লাইডটা পুরনো অস্থায়ী যাযাবর অশ্বারোহী বাহিনী থেকে সম্পূর্ণ নতুন একটা পেশাদার সেনাবাহিনীর রূপান্তরটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ভাই আলাউদ্দিনের পরামর্শে তিনি ইয়ায়া বা পিয়াদে গঠন করলেন, মানে একদম সার্বক্ষণিক প্রস্তুত বেতনভুক্ত পদাতিক বাহিনী। তবে এই নতুন পদাতিক বাহিনীর অহংকার যখন বাড়তে শুরু করল, তখন সেটা কন্ট্রোল করার জন্য ওরহানের উপদেষ্টা কারা খালিল চান্দারলি একদম নতুন একটা নিয়োগ পদ্ধতির আইনি বৈধতা দিলেন। তিনি যুক্তি দিলেন যে বিজেতারা হল বিজয়ীর দায়িত্ব, তাই তাদের কল্যাণের জন্যই এই ব্যবস্থা। আর ঠিক এভাবেই জন্ম নিল ইতিহাসের সেই বিখ্যাত জেনিসারি বাহিনী। বিজিত খ্রিস্টান পরিবারগুলো থেকে একদম বাছাই করা সেরা কিশোরদের নিয়ে এই বাহিনী করা হল। ইউরোপে অটোমানদের প্রাথমিক আধিপত্য বিস্তারে এই চরম অনুগত ও সুশৃঙ্খল পেশাদার বাহিনীটির ভূমিকা ছিল সত্যি অসাধারণ। যুদ্ধক্ষেত্রের এই গল্প থেকে এবার একটু অন্যদিকে ফোকাস করা যাক। আমাদের তৃতীয় স্তম্ভ বাইজেন্টাইন সাম্রাজ্যের জটিল রাজনীতির সাথে ওরহানের মাস্টারমাইন্ড কূটনীতি। এই টেবিলটা একটু খেয়াল করলেই বুঝবেন ওরহান কতটা চতুর ছিলেন। তিনি বাইজেন্টাইনদের অভ্যন্তরীণ গৃহযুদ্ধকে কাজে লাগিয়েছিলেন পুরোপুরি নিজের ফায়দার জন্য। ষষ্ঠ জন কান্তাকুজেনোসের কন্যার সাথে তার বিয়ে এবং পরবর্তীতে জেনোইসদের সাথে জোট, এসব মিলিয়ে তিনি বিশাল কৌশলগত সুবিধা আদায় করে নেন। এই পুরো কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা অর্জনটা কী ছিল? এর মাধ্যমে অটোম্যানরা দার্দানেলেস প্রণালীর ওপারে ইউরোপের মূল ভূখণ্ডে তাদের সর্বপ্রথম স্থায়ী ঘাঁটিটা পেয়ে যায়। লিটারেলি একটা ঐতিহাসিক এন্ট্রি। এবার আসব আমাদের ৪ নম্বর স্তম্ভে। এত যুদ্ধ আর বিস্তারের পর চলুন দেখি তার ২০ বছরের দীর্ঘ শান্তিকালীন সময়ে তিনি অভ্যন্তরীণ রাজ্যটাকে কিভাবে সাজিয়েছিলেন। ইবনে বতুতার এই বিবরণ থেকে আমরা ওরহানের আর একটা দিক দেখতে পাই। তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন চূড়ান্ত লেভেলের প্রশাসক। প্রায় ১০০টা দুর্গ তিনি দিনের পর দিন ঘুরে ঘুরে পরিদর্শন করতেন, রাজ্যের সম্পদ আর বাণিজ্য সুসংহত রাখতেন। একটু ভাবুন তো, ইউরোপীয় অভিযানগুলো থেকে যে বিপুল পরিমাণ ধনসম্পদ আসছিল, সেগুলো তিনি কোথায় কাজে লাগালেন? তিনি বুরসা শহরের মতো জায়গায় বিশাল সব মসজিদ, স্কুল আর নাগরিক অবকাঠামো বানাতে শুরু করলেন। মূলত এভাবেই একটা যাযাবর যোদ্ধা সমাজ একটা সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হয়েছিল। অবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ স্তম্ভে, ওরহানের জীবনের শেষ দিককার ট্র্যাজেডি আর ক্ষমতার পট পরিবর্তন। একটা সাম্রাজ্য যখন এত দ্রুত বড় হয়, তখন তার স্ট্যাবিলিটিও কিন্তু মারাত্মক পরীক্ষার মুখে পড়ে। এই স্লাইডটার দিকে তাকালে বেশ অবাক হতে হয়।
1356 সালে পুত্র হালিল অপহৃত হওয়ার পর বাধ্য হয়ে তাকে বাইজেন্টাইনদের সাহায্য নিতে হয়, আর তার ঠিক পরের বছরই তার সবচেয়ে যোগ্য উত্তরসূরি সুলেমান ঘোড়া থেকে পড়ে মারা যান। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, ওরহান যে গভীর ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন, একদিকে জেনিসারি বাহিনীর মতো শক্তিশালী সামরিক হাতিয়ার, আর অন্যদিকে রাজবংশীয় উত্তরাধিকার নিয়ে তৈরি হওয়ার শূন্যতা, এগুলো কিভাবে পরবর্তী শাসক প্রথম মুরাদের আরও আগ্রাসী শাসনরীতির মঞ্চ তৈরি করে দিয়েছিল।